রচিত তার বাবার পুরনো ফাইলে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র খুঁজছিল, আর ঠিক তখনই ওর হাতে একটা কাগজ এলো যার ওপর রক্তের দাগ ছিল। ও খুব মন দিয়ে সেই কাগজগুলোকে দেখল আর সেগুলো পড়ার চেষ্টা করতে লাগলো। সেই কাগজের মধ্যে বেশিরভাগ লেখাই আবছা হয়ে গেছিল। তারপরেও যখন ও সেগুলো পড়ার চেষ্টা করল, ও তখন অবাক হয়ে গেল। এই কাগজ একটা বাংলোর, যেটা তার বাবা বহু বছর আগে কিনেছিল। রচিত সেই কাগজগুলো নিয়ে ওর মা বীণা দেবীর কাছে গেল আর ও বলল, মা, দেখো আমি বাবার ফাইলে কি খুঁজে পেয়েছি, বাংলোর কাগজ। এটা শুনেই বীণা দেবী ঘাবড়ে গিয়ে তার ছেলের হাত থেকে কাগজগুলো কেড়ে নিল আর বলল, তোকে কে বলেছিল এই পেপারগুলো ধরতে? আজ আমি এগুলো পুড়িয়েই ফেলবো। এসব কি বলছো মা? মা, তুমি কি কিছুই বুঝতে পারছো না? যখন বাবার কাছে একটা আস্ত বাংলোই ছিল, তাহলে আজ অব্দি আমরা এই ভাঙা পুরনো বাড়িতে কেন থাকলাম? বাবা কিন্তু আজ অব্দি কখনো বাংলো নিয়ে কোনো কথাই বলেনি, আর তুমিও কাগজ পুড়িয়ে দেবে বলছো। রচিত বিরক্ত হয়ে বলল। এই কাগজগুলোকে দেখার পর বীণা দেবীর চোখে জল এসে গেল। চোখের জল মুছে সে নিজেকে কোনো রকম ভাবে সামলে নিয়ে বলল, তুই এখন বড় হয়েছিস, তাই আজ আমি তোকে সব ঘটনা বলবো। এই ঘটনাটা সেদিনের, যখন তোর বাবার আর আমার নতুন বিয়ে হয়েছিল। এই বাংলোটা যেখানে আছে, আমরা সেই জঙ্গলের কাছের শহরেই থাকতাম। আমাদের ব্যবসাটাও অনেক দূর ছড়িয়ে পড়েছিল। একদিন আমরা ঘুরতে ঘুরতে জঙ্গলের দিকে চলে যাই। ওখানে নদীর ধারে এই সুন্দর বাংলোটা ছিল। বাংলোটা দেখতে এত সুন্দর ছিল যে এক নজরেই আমার পছন্দ হয়ে যায়, আর আমি সেটা কেনার জন্য জেদ করি। তোর বাবা আমার এই জেদটা পূরণও করেছিল, তাই তাড়াতাড়ি বাংলোটা আমাদের নামে হয়ে যায়। আমরা প্রায় সপ্তাহের শেষে ওখানে থাকতে যেতাম। একদিন বাংলোটাকে সাজাতে গিয়ে একটা পেন্টিং আমার চোখে পড়ে, যেটাই বাংলোতেই ছিল, কিন্তু সেই পেন্টিংটা অনেক পুরনো আর ভয়ানক ছিল। আমি ওটা দেওয়াল থেকে নামাই আর ডাস্টবিনে ফেলে দিই। এটা করার পরেই বাংলোয় যেন ঝড় উঠে গেল। বাংলোর দেওয়ালে ফাটল ধরে গেল, আর সেখান থেকে রক্ত বেরোতে শুরু করলো। আমরা দুজনে কিছু বুঝে ওঠার আগেই আলমারি থেকে ওই বাংলোর কাগজগুলো আমাদের সামনে হাওয়ায় ঘুরতে থাকলো, আর তার উপর রক্তের ছিটে পড়তে থাকলো। তখনই একটা ভয়ানক আওয়াজ শুনতে পেলাম, যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে এক্ষুনি এখান থেকে চলে যাও, আর কোনোদিনও এখানে ফিরে আসবে না। আমরা যেন তেন প্রকারে নিজেদেরকে সামলে ওখান থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু জানি না আমার মাথায় কি এলো। আমি বাংলোর কাগজগুলো সঙ্গে করে নিয়ে এসেছিলাম। আমার মনে হয় যে এটা আমার একটা বড় ভুল ছিল। এই ঘটনার ফলে তোর বাবার মাথায় অনেক প্রভাব পড়েছিল। আস্তে আস্তে আমাদের ব্যবসাও ডুবে যাচ্ছিল। আমাদের আপনজনেরাও আমাদের পাশে ছিল না। তখনই আমাদের সব পরিচিত আর সব আত্মীয়দের থেকে দূরে আমরা এই শহরে থাকতে এসেছিলাম। তোর বাবা চাকরি করার মতো অবস্থায় ছিল না, সেই জন্য আমি বাড়ির দায়িত্ব নিয়েছিলাম। বাকিটা তুই তো সবই জানিস, যে তোর চাকরি পাওয়ার আগে আমরা কিভাবে দিন কাটিয়েছি। নিজের মায়ের থেকে সবটা শোনার পরে রচিতের মন খারাপ হয়ে গেল। ও নিজের মায়ের হাত থেকে বাংলোর কাগজগুলো নিয়ে সেগুলোকে আবার ওই ফাইলেই রেখে দিল, আর কোনো কিছু না বলে সে অফিসের জন্য বেরিয়ে পড়ল। কিন্তু অফিসেও রচিতের মাথায় সেই একই কথা ঘুরপাক খাচ্ছিল, আর কাজে তার একেবারেই মন বসছিল না। আর একটু পরেই অফিসের বস মিস্টার ধার্মিকের সঙ্গে ওর মিটিং ছিল, তাই ওর মন না মানলেও ওকে কনফারেন্স হলের দিকে যেতেই হলো। মিটিংয়ের সময় মিস্টার ধার্মিক নোটিস করেছিল যে রচিত একটু সমস্যার মধ্যে আছে। রচিত ওনার প্রিয় কর্মচারীর মধ্যে একজন, তাই সেই জন্যই উনি রচিতের কাছে ওর সমস্যার ব্যাপারে জিজ্ঞেস করলেন। আর তখনই রচিতের মনে পড়ল যে প্রায়শই মিস্টার ধার্মিক কালো জাদুর বিষয় নিয়ে পড়াশোনা করে থাকেন, আর সেই বিষয় নিয়ে উনি অনেক খোঁজ খবরও রাখেন। এই জন্য রচিত ওনাকে সবটা বললেন। রচিতের কথা শেষ হওয়ার পরে মিস্টার ধার্মিক বললেন, তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে যে ওই বাংলোর রহস্য ওই পেন্টিংয়ের মধ্যেই লুকিয়ে আছে, যা তোমার মা ডাস্টবিনে ফেলে দিয়েছিল। আজ হয়তো সেই সময় এসে গেছে যে আমি আমার গুরুর কাছ থেকে যা শিখেছিলাম তা ব্যবহার করার।
সেই জন্যে কালকেই আমরা ওই বাংলোতে যাব। কিন্তু যদি আমাদের কারোর কিছু হয়ে যায়? না না, আমার খুব ভয় লাগছে স্যার। রচিত ঘাবড়ে গিয়ে বলল। আর ওকে বোঝানোর জন্য মিস্টার ধার্মিক বললেন, ভয় পেও না, আমাদের কিচ্ছু হবে না। আজকে রাতে একটা বিশেষ পুজো করে আমাদের সুরক্ষার ব্যবস্থা করে নেব। তুমি বাড়ি গিয়ে বিশ্রাম নাও, আমিও ছুটি নিয়ে আমার বাড়িতে যাচ্ছি। বাড়ি ফেরার পর রচিত যখন তার মাকে মিস্টার ধার্মিকের সঙ্গে বাংলোয় যাওয়ার কথা বলল, তখন উনি রচিতকে আটকানোর বহু চেষ্টা করলেন, কিন্তু রচিতের মিস্টার ধার্মিকের ওপর সম্পূর্ণ ভরসা ছিল। পরের দিন সকালে সঠিক সময় মিস্টার ধার্মিক রচিতের বাড়ি এলেন। বীণা দেবী ওনাকে বোঝানোরও বহু চেষ্টা করলেন, কিন্তু মিস্টার ধার্মিক বললেন, আন্টি, আপনি একদম চিন্তা করবেন না। ঈশ্বর চাইলে আপনি আবার আপনার বাংলো ফেরত পেয়ে যাবেন। আপনি বাংলোর কাগজপত্র আমাকে দিয়ে দিন। এরপর বীণা দেবী আর কিছুই বলতে পারলেন না, আর উনি কাগজগুলো এনে মিস্টার ধার্মিককে সঁপে দিলেন। মিস্টার ধার্মিক সে কাগজগুলোকে সাবধানে নিজের ব্যাগে রাখার পরে রচিতের গলায় মন্ত্রপুত একটি মাদুলি পরিয়ে দিলেন, আর ঠিক ওরকমই মাদুলি ওনার গলাতেও ছিল। যাই হয়ে যাক না কেন রচিত, এই মাদুলি তুমি গলা থেকে খুলবে না। এটা আগামী 48 ঘন্টা অশুভ শক্তির হাত থেকে আমাদের বাঁচাবে, আর আমাদের ঘুমও আসতে দেবে না। মিস্টার ধার্মিকের কথায় রচিত সম্মতি দিল। এবার অনেকটা লম্বা যাত্রার পরে মিস্টার ধার্মিক আর রচিতের গাড়ি সেই বাংলোর সামনে এসে পৌঁছল। এই বাংলো পুরোপুরি ভেঙে জীর্ণ হয়ে গিয়েছিল। ওরা দুজন যখনই বাংলোয় প্রবেশ করার জন্য দরজা খুলল, ওখানে খুব জোরে বাতাস বইতে শুরু করলো, কিন্তু তারপরে ওরা দুজন ভয় পেল না, আর খুব সাহসের সঙ্গে তারা পরস্পরের হাত ধরে বাংলোয় প্রবেশ করল। বাংলোর ভেতরে নিকষ অন্ধকার ছিল, কিন্তু মিস্টার ধার্মিক পুরো প্রস্তুতির সঙ্গে এসেছিলেন। উনি ঠিক তখনই ব্যাগের থেকে দেশলাই বের করে মোমবাতি জ্বালিয়ে দিলেন। এই মোমবাতির থেকে একটা অদ্ভুত রকমের সুগন্ধ ছড়াচ্ছিল। এরপরে ওরা কিছু ভাবার আগে বাংলোর মধ্যে থেকে একটা অদ্ভুত হাসির শব্দ পাওয়া গেল। এই হাসি থামতেই সেখানে একটা নতুন আওয়াজের গুঞ্জন শুরু হলো। তোমাদের দুজনের কি মনে হয় এই মোমবাতির সাহায্যে আমাদের এখান থেকে বের করে দেবে? এটা অসম্ভব, অসম্ভব। দুটো মোমবাতি নিভিয়ে দাও আর এখান থেকে চলে যাও। এটা শুনে রচিত আর মিস্টার ধার্মিক ঘাবড়ে গেল। রচিত কিছু বলতে চাইছিল, কিন্তু মিস্টার ধার্মিক ওকে চুপ করতে বলে পেন্টিং খোঁজার ইশারা করল। ওরা দুজনেই ওদের হাতে মোমবাতি নিয়ে নিজেদের কাজ শুরু করে দিল। গলায় মাদুলি আর মোমবাতি থাকার কারণে বাংলোর কোনো কালো শক্তি ওদের কিচ্ছু করতে পারল না, কিন্তু ওরা ওদেরকে ভয় দেখানোর সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছিল। ভেতরে ভেতরে ভয় পাওয়া সত্ত্বেও ওরা ওদের কাজ করে চলেছিল। সময় বয়ে চলেছিল, কিন্তু ওদের খোঁজা এখনো শেষ হয়নি। 24 ঘন্টা পার হয়ে গিয়েছিল। ওদের মাদুলির শক্তি শেষ হতেও আর 24 ঘন্টাই বাকি ছিল। আমার মনে হচ্ছে আমরা হয়তো সফল হতে পারবো না। রচিত খুব আস্তে মিস্টার ধার্মিককে এই কথা বলল, আর রেগে গিয়ে নিজের পা দিয়ে মেঝেতে একটা জোর লাথি মারল। আর এমনটা করতেই ওর পা মেঝে ভেঙে ভেতরে ঢুকে গেল। এটা দেখে মিস্টার ধার্মিক রচিতের পা ওই মাটি থেকে বের করার জন্য যখন ঝুঁকলেন, তখন মাটিতে লুকোনো সেই পেন্টিংয়ের ওপর তার নজর পড়ল। রচিত আর মিস্টার ধার্মিক দুজনে মিলে সেই পেন্টিংটাকে ওখান থেকে কোনো রকমে বের করে নিল, কিন্তু এর পরে ওরা দুজনেই খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। তাই কিছুক্ষণের জন্য ওরা ওখানেই বসে পড়ল আর সেই পেন্টিংটাকে দেখতে শুরু করল। মিস্টার ধার্মিক লক্ষ্য করলেন যে সেই পেন্টিংয়ের মধ্যে তান্ত্রিক কোড দিয়ে সেই বাংলোর রহস্য লেখা ছিল। উনি নিজের চোখ বন্ধ করে নিজের গুরুকে স্মরণ করলেন, যার থেকে উনি তন্ত্রবিদ্যা শিখেছিলেন। আর এরপর উনি সেই কোডগুলো ভাঙতে শুরু করলেন। আস্তে আস্তে এই বাংলোর সমস্ত রহস্য ওনার কাছে পরিষ্কার হয়ে গেল। বহু যুগ আগেই বাংলোর স্থানে কিছু তান্ত্রিকদের আসর ছিল। ওরা ওদের তন্ত্রবিদ্যার সাহায্যে এই পুরো সমাজকে নিজের গোলাম বানিয়ে তার উপর রাজত্ব করতে শুরু করেছিলেন। আর যখনই গ্রামের প্রধানটা জানতে পারলেন, তখন উনি নিজের গুরুর কাছে এই বিষয়ে পরামর্শ করে সেই তান্ত্রিকগুলোকে ওদের আশ্রমে বেঁধেই জীবিত পুড়িয়ে দিল। এরপর ওনার গুরু সেই ছাই ভস্য দিয়ে একটা ছবি বানিয়ে তার মধ্যে সেই গল্প লুকিয়ে রাখল।
আর তার ফ্রেমটাকে মন্ত্র দিয়ে বেঁধে সেই তান্ত্রিকদের শক্তিগুলোকে এর মধ্যে বন্ধ করে রাখল। আর তার সঙ্গে উনি গ্রামের প্রধানকে পরামর্শ দিলেন যে সেখানে একটা ছবির মতো বাংলো তৈরি করে দিতে। আশ্চর্য হয়ে রচিত এই কথাগুলো শুনছিল, আর ঠিক তখনই মিস্টার ধার্মিক বললেন, তোমার মায়ের ওই পেন্টিংটা ফেলে দেওয়াতে এটার ফ্রেমটা ভেঙে যায় আর অশুভ শক্তিরা সব বাইরে বেরিয়ে পড়ে। তাহলে এখন কি করব? রচিত সংশয়ের সঙ্গে প্রশ্ন করল। আর মিস্টার ধার্মিক অনেকক্ষণ ধরে ছবির দিকে তাকিয়ে বললেন, আমাদের এই ফ্রেমটাকে আবার বানাতে হবে, কিন্তু তার জন্য ওই গাছেরই কাঠ প্রয়োজন যেটা দিয়ে আগে বানানো হয়। ওই গাছটা এই জঙ্গলেই আছে, কিন্তু কোথায় সেটা আমিও জানি না। তুমি তাড়াতাড়ি যাও আর গাছটা খোঁজার চেষ্টা করো, ততক্ষণ আমি পুজোর ব্যবস্থা করছি। আর শোনো, সাবধানে যেও, ওই অশুভ শক্তিরা তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে, কিন্তু এখনো আমাদের লকেটে 18 ঘন্টার শক্তি বাকি রয়েছে, তাই ভয় পেও না। মিস্টার ধার্মিকের কথা শুনে রচিত যখন গাছ খুঁজতে বেরিয়ে পড়ল, তখন সেই অশুভ শক্তি ওকে আটকানোর জন্য ওর পিছু ধরল। কখনো তারা রচিতের সামনে একটা গর্তের মায়া তৈরি করত, অথবা কখনো তার উপর হাড় আর রক্তের বর্ষণ করত, অথবা কখনো ওকে ভয়ানক কণ্ঠস্বরে ফিরে যাওয়ার হুমকি দিত। চলে যাও। কিন্তু রচিত মিস্টার ধার্মিকের কথা মনে করে চুপচাপ এগোতে থাকল। ও প্রায় গোটা জঙ্গল খুঁজে নিল, কিন্তু ও সেই গাছটা খুঁজে পেল না। 6 ঘন্টা পার হয়ে গিয়েছিল, আর এবার রচিত ক্রমশ হতাশ হয়ে পড়ল। ও মনে মনে তার ঈশ্বরকে স্মরণ করতে লাগল, আর ও মনে সাহস জুগিয়ে আবার এগোতে শুরু করল। হঠাৎ ওর নজর একটা ছোট মন্দিরের ওপর পড়ল, যা গাছের ডালপালা দিয়ে ঢাকা পড়ে গিয়েছিল। সাহায্যের আশায় সে ওদিকে এগোতে শুরু করল, আর যখনই সে মন্দিরে প্রবেশ করল, তখনই ও একটা কণ্ঠস্বর শুনল। এসো, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। রচিত সেই কণ্ঠস্বর শুনে অবাক হয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করল, আর দেখল যে সেখানে একটা অতিবৃদ্ধ সাধু ধ্যানে লীন হয়ে রয়েছেন। রচিত যখন ওনাকে প্রণাম করল, তখন উনি ওনার চোখ খুললেন আর ওকে আশীর্বাদ করে বললেন, আমি বহুদিন ধরে এই দিনেরই অপেক্ষা করছিলাম, যেদিন তুমি এখানে আসবে। এসো, আমার সঙ্গে এসো। রচিত মন্ত্রমুগ্ধ হয়ে ওনার সঙ্গে চলতে শুরু করল। উনি রচিতকে একটা গাছের দিকে ইশারা করলেন, আর ওনার থলে থেকে একটা কুড়ুল বের করে রচিতের হাতে দিলেন। রচিত যখন গাছ থেকে একটা ডাল কাটল, ঠিক তখনই সেই গাছটা ওখান থেকে উধাও হয়ে গেল, যেন সেখানে কোনো গাছই ছিল না। সাধু বাবা রচিতকে একটা মন্ত্র দেওয়ার পরে বললেন, এই মন্ত্রের জপ করো, তাড়াতাড়ি এ তোমাকে বাংলোর কাছে পৌঁছে দেবে। যাও, তাড়াতাড়ি যাও, সময় খুব কম। আর রচিত আবার ওনাকে একবার প্রণাম করল, আর চোখ বন্ধ করে ওনার দেওয়া মন্ত্র জপ করতে লাগল, যার সাহায্যে ও মুহূর্তের মধ্যে সেই বাংলোয় পৌঁছে গেল। মিস্টার ধর্মিত এবার রচিতের হাত থেকে সেই কাঠটা নিয়ে ফ্রেম বানাতে শুরু করলেন। ফ্রেম যত তৈরি হতে লাগল, বাংলোতে উপস্থিত সেই অশুভ শক্তিরা আরও জোরে চিৎকার করতে লাগল। তারা বাংলোতে রাখা জিনিসপত্রগুলো রচিত আর মিস্টার ধর্মিকের ওপর ছুঁড়তে শুরু করল, যাতে ওদেরকে কোনোভাবে আটকানো যায়। কিন্তু রচিত আর মিস্টার ধর্মিক নিজের কাজ করে যাচ্ছিলেন। মাদুলির শক্তি শেষ হতে আর মাত্র আধ ঘন্টা বাকি ছিল, আর শেষমেশ সেই ফ্রেমটা তৈরি হয়ে গেল। মিস্টার ধর্মিক সেই ছবিটাকে পুরনো ফ্রেম থেকে বের করে তার তৈরি করা নতুন ফ্রেমের মধ্যে দিয়ে দিলেন, আর সেটাকে নিজের সাজানো পুজোস্থলে রেখে উনি যজ্ঞের আগুন প্রজ্বলিত করলেন, আর একটা মন্ত্র পড়তে শুরু করলেন। যত ওনার মন্ত্র আর আহুতির গতি বাড়তে শুরু করল, এক এক করে কালো ধুয়োর রূপে সেই অশুভ শক্তিগুলো সেই পেন্টিংয়ের মধ্যে প্রবেশ করতে শুরু করল। আগামী কিছুক্ষণের মধ্যে সেখানে একটা শান্তি ছড়িয়ে পড়ল। এটা দেখে রচিত খুশি হয়ে আবেগে তার বস মিস্টার ধর্মিককে জড়িয়ে ধরল। তখনই রচিতকে দূরে সরিয়ে মিস্টার ধর্মিক বললেন, এখনো একটা কাজ বাকি আছে, তাই এখনই এত উত্তেজিত হয়ো না। আর কি কাজ বাকি আছে স্যার? তোমার বলি
এটা বলেই মিস্টার ধার্মিক অট্ট হাসি হাসলেন, আর কিছুক্ষণের মধ্যেই উনি রচিতকে দড়ি দিয়ে বেঁধে দিলেন। এরপর উনি ওনার ব্যাগ থেকে বাংলোর কাগজপত্র বের করে যজ্ঞের আসরের সামনে রেখে দিলেন। রচিত এইসব দেখে ভীষণভাবে ঘাবড়ে গেল। ও দেখল মিস্টার ধার্মিকের চোখ রক্তের মতো লাল হয়ে গেছে, আর ওনার মুখটা খুবই ভয়ানক দেখাচ্ছে। রচিত কিছুই বুঝতে পারছিল না যে ও এখন কি করবে। আর তখনই মিস্টার ধার্মিক বললেন, চলো, তোমাকে বলি দেওয়ার আগে তোমার মনের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই। আমি ওই তান্ত্রিকদের প্রধান ছিলাম যারা এইখানকার একটা আশ্রমে পুড়ে মারা গিয়েছিল। এরা সবাই আমাকে ঘৃণা করত আর আমার শক্তি কেড়ে নিতে চেয়েছিল। সেই জন্যে আমি আমার সমস্ত শক্তি এই মাটিতেই পুঁতে দিয়েছিলাম। যেদিন এখানে আগুন লাগানো হয় সেদিন আমি এখান থেকে বাইরে ছিলাম, তাই ঘটনাচক্রে আমি বেঁচে যাই। যখন এইখানকার সঙ্গে জড়িত ঘটনার কথা সবাই ভুলে যায়, তখন এখানে লুকোনো আমার শক্তিগুলো ফেরত নিতে আসি। কিন্তু তখন আমি জানতে পারি এই জায়গাটা পবিত্র মন্ত্র শক্তি দিয়ে বন্ধন করা হয়েছে। তখন চাইলেও আমি কিছু করতে পারিনি। সেই জন্যে আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকি। তারপর একদিন তোমার মা বাবা এখানে আসেন। তখন তোমার মা পেন্টিংয়ের ফ্রেমটা ভেঙে ফেলার ফলে মন্ত্রের সব শক্তি নষ্ট হয়ে যায়। কিন্তু তারপরেও এখানে আমার সমস্ত শক্তি আমি ফিরে পাইনি, কারণ রক্তের ফোঁটা হিসেবে কাগজের সঙ্গে সেগুলো বাইরে চলে যায়। তারপর আমার গুরুদেবের শরণাপন্ন হই। তখন উনি তার শক্তির দ্বারা তোমার কথা বলেন। আমার গুরুর আশীর্বাদে আমি যে কোনো রূপ ধারণ করতে পারি, তাই সবার চোখের আড়ালে থাকতে এই রূপ ধারণ করি। আর সাধারণ মানুষদের সঙ্গে মিশে আর সবার মতো কাজ করতে করতে আমি তোমার বড় হওয়ার অপেক্ষা করি। আর যখন তোমার কলেজে প্লেসমেন্ট শুরু হয় আমি ওখানে পৌঁছে যাই, আর আমার অফিসে তোমাকে চাকরি দিয়ে তোমার খুব কাছাকাছি চলে আসি। আর ভাবছিলাম সঠিক সময় এলে তোমাকে বাংলোর কথা জিজ্ঞাসা করব, কিন্তু তুমি নিজেই সে বিষয়ে আমাকে বলে আমার কাজটা আরো সহজ করে দিলে। আর ওই সমস্ত মৃত তান্ত্রিকদের শক্তিও আমার মধ্যে চলে এসেছে, যারা এক সময় আমার শক্তি কেড়ে নিতে চেয়েছিল। শুধুমাত্র একজন মানুষ, অর্থাৎ তোমাকে বলি দিলেই আমি এই অসীম শক্তির অধিকারী হয়ে যাব। তারপরে এই গোটা পৃথিবী আমার হাতের মুঠোয় থাকবে। আপনি এমনটা করতে পারেন না। যদি আমি ঠিক সময় আমার বাড়ি না পৌঁছই, তাহলে আমার মা পুলিশের কাছে যাবে, আর তখনই আপনি ধরা পড়বেন। রচিত সাহস করেই কথা বলল, আর তখনই মিস্টার ধার্মিক হেসে বললেন, যতক্ষণে তোমার মা তোমার মৃত্যুর কথা জানতে পারবে, ততক্ষণে আমি সর্বশক্তিমান হয়ে যাব। রচিত এবার নিজের মৃত্যু নিজের চোখে দেখতে পাচ্ছিল। ও নিজের চোখ বন্ধ করে নিজের বাবা মা আর ঈশ্বরকে স্মরণ করতে লাগলো। ওর মনের মধ্যে আফসোস হচ্ছিল, যদি ও নিজের মায়ের কথা শুনতো আর এখানে না আসতো, তাহলে হয়তো এই বিপদ ঘটত না। কিন্তু এখন আর কি করা যাবে? এই জন্য ও বসে বসে নিজের নিয়তির অপেক্ষা করতে লাগলো। ধর্মিত আবার মন্ত্র পড়তে শুরু করলো। যখনই ও রচিতের ওপর মন্ত্রপুত ছাই ফেলতে গেল, তখনই একটা আওয়াজ এলো, দাঁড়াও। ধর্মিতের সঙ্গে সঙ্গে রচিত অবাক হয়ে সেদিকে তাকালো। সামনে সেই সাধু বাবাই ছিলেন যার সঙ্গে রচিতের জঙ্গলে দেখা হয়েছিল। উনি নিজের শক্তি দিয়ে রচিতের বন্ধন খুলে দিলেন, আর সেই বন্ধনেই উনি ধর্মিতকে বেঁধে দিলেন। এরপর সাধু বাবা বললেন, তোমার সঙ্গীদের সমস্ত শক্তিকে তুমি সামলাতে পারতে, সেই জন্যেই আমি এতদিন অপেক্ষায় ছিলাম। এখন তুমি যখন সবাইকে এই ফ্রেমের মধ্যে বন্দি করে দিয়েছ, তাই এখন তোমারও বিনাশ হওয়ার সময় এসে গেছে। আপনি এটা করতে পারবেন না, আমার গুরু আমায় ঠিক বাঁচাবেন। এটা বলেই ধর্মিত তার গুরুকে স্মরণ করতে লাগলো। সাধু বাবা হাসলেন আর বললেন, ওই পাপিষ্ঠ যে এক সময় আমার শিষ্য আর তোর গুরু ছিল, ও আর কোনোদিনও তোর কাছে আসবে না। দেখ আমি ওর কি অবস্থা করেছি। সাধু বাবার হাত ঘোরাতেই রচিত আর ধর্মিতের সামনে
একটা চলচ্চিত্রের মতো ধর্মিতের গুরুর জ্বলন্ত দৃশ্য ফুটে উঠল। না, এটা হতে পারে না, এটা অসম্ভব। ধর্মিত রেগে চিৎকার করল। সাধু বাবা বললেন, কোনো কিছুই অসম্ভব নয়। যে এই সংসারে এসেছে তাকে একদিন না একদিন এই সংসার ছেড়ে চলে যেতেই হয়। ব্যাস, সবার সময় নির্দিষ্ট থাকে। তোর ওই পাপিষ্ঠ গুরুকে মারার জন্যে আমার যে শক্তির প্রয়োজন ছিল তা আজই আমার সিদ্ধি পূরণ হওয়াতে পেয়ে গেছি, আর আমি তখনই অশুভ শক্তিকে নষ্ট করে দিয়েছি। ব্যাস, এখন শুধুমাত্র বিনাশ হওয়ার সময় তোর। ওনার কথা শুনে রচিতের সাহস বেড়ে গেল। আরও সাহসের সঙ্গে উঠে সাধু বাবার পাশে গিয়ে দাঁড়ালো। ধর্মিতের কিছু করার আগেই সাধু বাবা ধর্মিতের মুঠোয় থাকা ছাই নিজের হাতে নিয়ে নিলেন, আর তা ধর্মিতের ওপরেই উনি ছুঁড়ে ফেললেন। ছাই পড়তেই সেখান থেকে ধর্মিত আর সেই পেন্টিং হাওয়ার মধ্যে বিলীন হয়ে গেল। অশুভ শক্তি চলে যেতেই বাংলো সূর্যের শুভ প্রকাশ পেয়ে ঝকমক করে উঠল। সাধু বাবা রচিতকে আশীর্বাদ দিয়ে বললেন, এখন এই বাংলো সমস্ত অশুভ শক্তির হাত থেকে মুক্ত। তুমি তোমার মা বাবাকে এখানে নিয়ে এসো, আর তোমার বাবার সঙ্গে তুমি বাবার ব্যবসাটা শুরু করে দাও। ধর্মিতের লেখা আত্মহত্যার চিঠি কাল ওর অফিসে পৌঁছে যাবে। তুমি যতক্ষণে ওই অফিসে পৌঁছবে ওখানকার সমস্ত লোকেরা সব ভুলে যাবে যে তুমি কখনো ধর্মিতের সঙ্গে কোথাও গিয়েছিলে। রচিত সাধু বাবাকে প্রণাম করার জন্য তার পায়ে মাথা ঠেকাতেই সাধু বাবা সেখান থেকে বিলীন হয়ে গেলেন। রচিত নিজের ব্যাগ নিয়ে বাংলোয় তালা লাগিয়ে নিজের গাড়িতে উঠে পড়ল। ফিরে যাওয়ার সময় ওর মনে আনন্দও হচ্ছিল, আবার দুঃখও হচ্ছিল। আনন্দ এই কারণে হচ্ছিল কারণ ওর বাবার কষ্টের টাকা দিয়ে কেনা বাংলো এখন আর ভুতুড়ে ছিল না, কিন্তু তার সঙ্গে আবার একটা দুঃখও হচ্ছিল যে ও কোনো কিছু না ভেবে তার বসের ওপর ভরসা করে নিজের সঙ্গে সঙ্গে নিজের পরিবারকেও বিপদের মুখে ফেলে দিয়েছিল। বাড়ি ফিরে সে নিজের মা বাবাকে ধর্মিতের আসল কথা বলল, আর সেটা শুনে তার মা বাবাও অবাক হয়ে গেল। বীণা দেবী তক্ষুনি ভগবানের কাছে গিয়ে প্রণাম করলেন আর ধন্যবাদ জানালেন তার সন্তানকে সেখান থেকে রক্ষা করার জন্য। কিছুদিনের মধ্যে রচিত তার বাবা মাকে নিয়ে সেই বাংলোয় ফিরে গেল, আর তার সঙ্গে সঙ্গে নিজের বাবার ব্যবসাও সে আবার শুরু করল। ওর বাবার মানসিক অবস্থাও এখন আস্তে আস্তে ঠিক হচ্ছিল। সাধু বাবার আশীর্বাদে অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়ের প্রতীক হয়ে এই বাংলো আবার নতুন করে ঝকমক করে উঠল।